টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের ইডি জোড়া মামলা শুনানির জন্য কবে তালিকাভুক্ত হয় নজর সেদিকেই আমাদের থাকবে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। আমরা জানি যে আজকে রাজ্য এবং এই ইডির যে মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, এই সুপ্রিম কোর্টে কি এই মামলাগুলো মেনশন হতে পারে? কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? দেখো, সকাল 10:30টার পর যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বসেছে, সেই সময় প্রথম যে মামলা নথিভুক্ত ছিল সেই মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে, কিন্তু ইডির তরফ থেকে আলাদা করে এই মামলা মেনশন করা হয়নি। অর্থাৎ এই মামলা এবার যবে সুপ্রিম কোর্টে নথিভুক্ত হবে, তালিকাভুক্ত হবে, সেদিনই এই মামলার শুনানি হবে। প্রাথমিকভাবে একটা ধারণা ছিল যে কলকাতা হাইকোর্টে যেহেতু ইডি জরুরি শুনানির আবেদন জানিয়েছিল, তারা সুপ্রিম কোর্টেও হয়তো এই মামলার আর্জেন্ট হিয়ারিং এর জন্য আবেদন জানাবে, এবং আজকে আমাদের নজর সেই কারণেই সুপ্রিম কোর্টে মেনশনিং পর্বের দিকে ছিল। কিন্তু সেখানে দেখা গেল যে ইডির তরফ থেকে কোনো আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন না, বা এই মামলা কোনোভাবেই মেনশন করা হলো না। যেটা এক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ, রাজ্য সরকার তারা ক্যাভিয়েট ফাইল করে রেখেছে তাদের বক্তব্য এক্ষেত্রে যে যখনই এই মামলা শুনানি হবে রাজ্য সরকারের বক্তব্য যেন শোনা হয়। স্বাভাবিকভাবে এবার আমাদের অপেক্ষা করতে হবে আগামী 14ই জানুয়ারি কলকাতা হাইকোর্টে যখন এই মামলার শুনানি হয় সেদিকেই, এবং পরবর্তী ক্ষেত্রে যখন সুপ্রিম কোর্টে এই মামলা তালিকাভুক্ত হয় সেদিকেই আগামী দিনে। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে খুব তৎপরতার সঙ্গে ইডি আধিকারিকরা আদালতের দ্বারস্থ হয়েছিল, হাইকোর্টে গিয়েছিল, জরুরি মামলা শুনানি চেয়েছিল তারা, তো পরে অবশ্য মুলতবি হয়ে যায়, পরবর্তীকালে আবার শুনানি হয়েছে। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কেন আইনজীবী কোনো থাকলো না? এই বিষয়টা তো একটা প্রশ্ন ওঠে। দেখো, প্রথমত এই মামলা আজকে লিস্টেড ছিল না। স্বাভাবিকভাবেই ইডি কেন ছিল না, তাদের কোনো বাধ্যবাধকতা এই ক্ষেত্রে নেই। এমনটা নয় যে মামলা তালিকাভুক্ত ছিল এবং ইডি সেক্ষেত্রে অনুপস্থিত। বিষয়টি হলো যে কোনো মামলার ক্ষেত্রেই একটা সম্ভাবনার বিষয় থাকে যে যে কোনো পার্টি তারা জরুরি শুনানির আবেদন জানিয়ে তারা যেতে পারে, এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন একটি নিয়ম করে দিয়েছেন যে জরুরি শুনানির আবেদনের ক্ষেত্রে মেল করতে হবে, অর্থাৎ সবসময় ইন পার্সন ফিজিক্যালি প্রেজেন্ট থেকে অ্যাপিল করা হবে এমনটা নয়। স্বাভাবিকভাবে ইডির কাছে অপশন থাকছে, তারা মেল করে সময় চাইতে পারে আর্জেন্ট হিয়ারিং এর জন্য, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কবে এই মামলা তালিকাভুক্ত করে আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ জ্যোতির্ময়। কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। এদিকে আইপ্যাক কাণ্ডের পুলিশি তৎপরতা বাড়ছে। প্রত্যেক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা যখন তল্লাশি চালায় তাদের গতিবিধি ঠিক কিরকম ছিল, এই সমস্ত বিষয়ে তদন্ত করে দেখা হবে রাজ্য পুলিশের পক্ষ থেকে। তার জন্য ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাদের কাদের নোটিশ দেওয়া হলো, কেন দেওয়া হলো, জানাবেন আমার সহকর্মী সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যে ঘটনা ঘটেছিল তাতে ইতিমধ্যেই শেক্সপিয়ার সরণি থানা পুলিশ দুটি মামলা দায়ের করেছে। সেই মামলার ভিত্তিতেই প্রতীক জৈনের যে ওই আবাসনের অন্য বাসিন্দারা যারা মূলত তার যে ফ্লোরের ফ্ল্যাট সেখানকার এবং তার আশেপাশের যে ফ্ল্যাট সেখানকার বাসিন্দাদের তলব করা হয়েছে এবং প্রতিবেশীদেরকেও তলব করা হয়েছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যেটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা অভিযোগ, তার ভিত্তিতে প্রতীক জৈনের অন্য যে ফ্ল্যাটের আবাসিক তাদেরকে তলব করা হয়েছে, এবং পুলিশ যেটা স্বতঃপ্রণীত মামলা রুজু করেছে তার ভিত্তিতে প্রতিবেশীদেরকে ডাকা হয়েছে। মূলত পুলিশ যেটা জানতে চাইছে যে সেই দিন কখন ইডি আধিকারিকরা প্রবেশ করেছিলেন, কতজনকে প্রবেশ করতে তারা দেখেছিলেন, অর্থাৎ ফ্ল্যাটের আবাসিকরা দেখেছিলেন। তারা প্রবেশ করার পর ফ্ল্যাটের আবাসিকদের সঙ্গে তদন্তকারীরা কোনো কথা বলেছিলেন কিনা, তাদের কোনো পরিচয় দিয়েছিলেন কিনা, পরিচয় দিয়ে থাকলে কি পরিচয় দিয়েছিলেন, তাদের গতিবিধি কি ছিল, তাদের সঙ্গে কোনো রকম কোনো ডিভাইস ছিল কিনা, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য তারা জোগাড় করার চেষ্টা করছেন। তার কারণ প্রাথমিকভাবে পুলিশ চাইছে যে একাধিক সাক্ষী তাদের বয়ান রেকর্ড করতে, এবং বয়ান রেকর্ডের পাশাপাশি অন্যান্য যে তথ্য প্রমাণ, অর্থাৎ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। সেদিন আবাসনে যে সমস্ত কর্মীরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতীক জৈনের বাড়িতে যারা গৃহকর্মের দায়িত্বে থাকেন তাদের সঙ্গে পুলিশ কথা বলেছে। অর্থাৎ এই একাধিক বয়ানের মাধ্যমে ঘটনা সম্পর্কে জানতে চাইছে। এর পরবর্তী ধাপে তারা ইডি এবং সিআরপিএফ দুই তরফেই তারা চিঠি পাঠাবে, নোটিশ পাঠাবে, সেই দিন তল্লাশিতে কোন কোন অফিসার ছিলেন সেই তালিকা পেলে পরবর্তীতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং একই সঙ্গে সিআরপিএফকেও তারা চিঠি পাঠাবে যে সেই দিন তল্লাশিতে সিআরপিএফ জওয়ান কারা কারা ছিলেন তাদের নামের তালিকা, সেই হিসেবে তাদের এক এক করে তলব করে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। ধন্যবাদ।
এদিকে আইপ্যাকের অফিসে ইডি অভিযান নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। ইডি অভিযান কার নির্দেশে প্রশ্ন তুললেন তিনি। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটকে হাতিয়ার করে কেন্দ্রকে নিশানা করা হয়েছে। ইডি অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রকের হাত নেই তো, প্রশ্ন কুণালের। অভিযানের আগে দাদা সম্বোধন করে কাকে মেসেজ করা হয়, প্রশ্ন কুণালের। এক হচ্ছে যে এই বিষয়টা, অর্থাৎ এই 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 ইডির তল্লাশির বিষয়টা, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা, এটা একটা বিষয়। দুই হচ্ছে এই গোটা বিষয়টা আবার দাদা বলে সম্বোধন করে কোনো ব্যক্তিকে সেটা জানানো হচ্ছে, কেউ জানিয়ে দিচ্ছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো অফিসারকে জানালে দাদা শব্দটা লিখবেন না। দাদা শব্দটা সাধারণত কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন। এই তথ্যটা যিনি দিচ্ছেন ইংরেজিতে লেখা, শুধু ওপরে ওই দাদা শব্দটা লেখা। আশা করি তদন্তকারী যারা পুলিশ তদন্ত করছেন তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। কেউ যদি কাউকে দাদা ভাই বলে সম্বোধন করেন এবং এটা যদি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করবার মতো কোনো ঘটনা হয়, তাহলে কুণাল ঘোষের উচিত এই চ্যাট নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া, আদালতের দ্বারস্থ হওয়া। পশ্চিমবঙ্গের মানুষের সামনে এগুলো বলে কোনো লাভ হবে না, কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। আমি কি বলবো গেট ওয়েল শুন ছাড়া? আমি কি বলবো পাগলের পাগলামির? আমি কি উত্তর দেব? আমি এখন একটা মেসেজ তৈরি করে দিচ্ছি যে কালকে শুভেন্দু অধিকারীর ওপর হামলা করার নির্দেশ স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েছেন। এটা এখন কত সেকেন্ড লাগে, কিন্তু এই যে কাজগুলো করছে না, এই যে ধরুন স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়াচ্ছে, এই যে ধরুন শুভেন্দুবাবুকে জড়াচ্ছে, এর ফল ভয়ানক হতে পারে। এর ফল ভয়ানক হতে পারে। দুষ্টু লোকেরা কখন পট করে ভ্যানিশ হয়ে যাবে সেই আগেকার কেসটার মতন, সেটা কেউ বলতে পারে না। কিন্তু আর আমরা জানি রবিবার একটি মিছিল করেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনারই পাল্টা হিসেবে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 8B থেকে একটা মিছিল করেন, তারই পাল্টা তার একটা মিছিল ছিল গতকাল। সেই মিছিল শেষে একাধিক ইস্যুতে বক্তব্য রেখেছেন, যেমন তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিলেন তারা এখন কেউ নেই, তৃণমূলের এখন প্রাণ ভোমরা আইপ্যাক, তাই ফাইল লুট করেছেন মুখ্যমন্ত্রী। আর ঠিক কি কি বক্তব্য রাখেন সেখান থেকে শুনবো। আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিল তারা কেউ নেই। তারা সবাই লাল চুল কানে দুল, যুবা তৃণমূলের অত্যাচারে তারা সবাই ঘরে ঢুকে গেছে। তাই মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভোমরা হলো আইপ্যাক। গর্বের সঙ্গে চোরেদের রানী আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন, আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়েছি, ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি, চোর মাচায় আসর। মমতা ব্যানার্জির যদি ফাইল চুরি করা দরকারই পড়ে, তাহলে ওই দিন যাবার দরকার কি আছে? ওই দিন না গিয়ে অন্য কোনো দিন সরিয়ে রাখতে পারতেন। সব উত্তর পেয়ে যাবেন, সব উত্তর নিয়ে আমরা রেডি আছি। জাস্ট নির্বাচন ঘোষণার অপেক্ষা। আরো একবার প্রশ্ন উঠেছে, কি আছে সবুজ ফাইলে যেটা ছিনতাই করলেন? অসাংবিধানিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী, জাতীয় স্তরে ফের সরব বিজেপি। তৃণমূলের বেআইনি কাজে পুলিশকে ব্যবহার মমতার অভিযোগ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের। इतनी मजबूरी क्या आ गई कि आप एक हरे रंग के फाइल को छीन करके भागी? और तो और देखा होगा कि उनके साथ पुलिस कमिश्नर भी थे, पुलिस कमिश्नर भी थे, डीजीपी भी थे। हमारा स्पष्ट आरोप है कि ममता जी की पुलिस अब ममता जी के गैर कानूनी, गैर संवैधानिक कार्यों में खुलेआम मदद करने का एक वेपन बन गई है। We would like to assert very clearly and categorically that the entire police infrastructure of Bengal has become a weapon in the hand of Mamta ji for all her shameful, unconstitutional, unethical and undemocratic
activities. There is something very seriously wrong in this whole exercise. बहुत सस्पिशन है, बहुत संदेह है. ममता जी क्या छुपा रही हैं आप? क्यों छुपा रही हैं आप?